নমস্কার, কাছে ও দূরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো রয়েছে। আমিও ভীষণ ভালো রয়েছি। লাস্ট ভিডিওতে যেমন দেখিয়েছিলাম, আমি আমার বন্ধুদের সাথে একটু বেরিয়েছিলাম আমারই এক বান্ধবীর আইবুড়ো ভাত সেলিব্রেট করতে। তো আজকের ভিডিওটাও আমার বন্ধুদের সাথেই হবে, তবে এটা অন্য বন্ধুরা, মানে অন্য গ্রুপের সাথে আমি আজকে বেরোচ্ছি। তো থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছেন যাচ্ছি পার্ক স্ট্রিট সিমেট্রিতে। তো এখন আমি জাস্ট রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। বাকিটা একদিন সিমেট্রিতে গিয়ে আমি ওদের সাথেও ইন্ট্রোডিউস করাচ্ছি, বাকি পুরোটা চলতে চলতে দেখাচ্ছি। বাড়ি থেকে যখনই বেরোই তখনই এই পুচকেটার সাথে আমার দেখা হয়ে যায়। আমাদের পাড়াতেই থাকে। একে একটুখানি আদর না করে আমি কোথাও যেতে পারি না, তাই একে একটু আদর করে আস্তে আস্তে এগিয়ে চললাম। এবার বলি এখানে কিভাবে আসবেন। যদি বাসে করে আসেন তাহলে মল্লিক বাজার ক্রসিংয়ে নামতে হবে, আর যদি মেট্রো করে আসেন তাহলে পার্ক স্ট্রিট মেট্রোতে নেমে একটুখানি হেঁটে পৌঁছে যেতে হবে। এইটা হচ্ছে মল্লিক বাজার ক্রসিং। একদম সামনে যেটা রয়েছে এটা হচ্ছে নিউরোসায়েন্স হসপিটাল, আর এই দিকটা 7 পয়েন্টের দিকে চলে যাচ্ছে। 7 পয়েন্ট থেকে এই রাস্তাটা বেরোচ্ছে, আর এই দিকে আমাদেরকে যেতে হবে, মানে এই দিকটা সোজা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পরে হচ্ছে অ্যালেন পার্ক, আর এই দিকটা চলে যাচ্ছে মল্লিক বাজার। এটা নিউরোসায়েন্সটা হচ্ছে মেন লোকেশন। আর যে দিক দিয়ে এলাম অর্থাৎ এইটা হচ্ছে বেগবাগান, এই দিকটা বেগবাগান দিয়ে আসছে, এটা 7 পয়েন্ট, এটা নিউরোসায়েন্স, আর এইখান দিয়ে আমাদের বাঁ দিকটায় যেতে হবে, মানে এই অ্যালেন পার্কের দিকে যে রাস্তাটা ঢুকছে এই জায়গাটাই ক্রিসমাসের সময় একদম পুরো সাজানো হয় এই দিকটা। তো এখান দিয়ে এখন সোজা যেতে হবে একটুখানি, জাস্ট এখান দিয়ে গিয়ে এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে এটা কিন্তু সিমেট্রিরই পাঁচিল। এই বাইরে যেখান দিয়ে একদম ঢুকলাম পুরোটা কিন্তু সিমেট্রির পাঁচিল। এটা বরাবর জাস্ট চলে গেলে সিমেট্রির গেট। এই যে 3 মূর্তি দাঁড়িয়ে রয়েছে, এই 3 মূর্তি আমাদের বন্ধু, আর এটা হচ্ছে পার্ক স্ট্রিট সিমেট্রি। এটাই হচ্ছে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির মেন এন্ট্রান্স গেট। এখানেই ডান দিকে টিকিট কাটার জায়গা রয়েছে, যেখান থেকে টিকিট কাটা যায়। কে মোটা সোটা হয়ে গেছে রে? এইটা হচ্ছে শুভ্র, যে এতক্ষণ দাঁত বের করছিল, আর এটা হচ্ছে আমাদের সুজু ভাই, আর এটা হচ্ছে স্বস্তিকা। তারপর আবার যেতে যেতে দেখ, হ্যাঁ ওর বউ। আচ্ছা ঠিক আছে, ওর বউ, হ্যাঁ ওর একটা নিজের পরিচয় আছে, জানি। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়লাম। টিকিট হিসেবে যদি বলি তাহলে 20 রুপিস পার পার্সন, আর যদি আপনি ক্যামেরা নিয়ে আসেন তাহলে 50 রুপিস ফর আ ক্যামেরা। এই পার্ক স্ট্রিট সিমেট্রি হলো বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। 19বিংশ শতাব্দীতে সম্ভবত এটিই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা। ছবি সবার তুলে দেয় আমাকে, শুরু হয়ে গেছে। এবার আমি ডিস্টার্ব করি, নিজে ঢুকে যাই স্ক্রিনের মধ্যে। তুই যেমন তোর গজ দাঁতটা নিয়ে ঢুকে গেছিলিস। মুখ সামলে মোটা। হ্যাঁ, কি বলতে চাইছিলিস বল। আচ্ছা, এই যে এই টোমটা, এটা এখন নতুন করে আবার তোর ভালো করে পলিশড করেছে দেখছি, কিন্তু এটা ঢুকতে দিচ্ছে না, বলে নতুন কাজ হয়েছে বলে, সবে কাজ হয়েছে দেখ, কারণ এখন সবে এখানে মেঝেটা করেছে বলে। বাট এটা সম্ভবত এখানকার সব থেকে বড় টোম হচ্ছে এটা, স্যার উইলিয়াম জনস কেন্ট। ওনার নাম? ইয়েস, 1954-এ এবার এটাকে আবার এশিয়াটিক সোসাইটি রিকনস্ট্রাক্ট করে, ভালো করে পলিশ করে, আবার এখন রিসেন্ট আবার কাজ হয়েছে, সেই জন্য এখানে যেতে দিচ্ছে না। কিন্তু যতদূর অ্যাজ পার এখানকার হিস্ট্রি, এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট অ্যান্ড সব থেকে লংগেস্ট একটা টোম। স্যার উইলিয়াম জোন্স, যিনি 1784-এ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলকে প্রতিষ্ঠা করেন এবং এশিয়াটিক রিসার্চ নামে একটি জার্নালও প্রকাশ করেন। যেহেতু তিনি একজন ভাষাতাত্ত্বিক ছিলেন,
তাই তিনি বাংলা থেকে ইংলিশে অনেক বই ট্রান্সলেট করেছিলেন। তিনি মারা গিয়েছেন 1794-এ। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি চালু হয়েছিল 1767 সালে। এই কবরখানাটি প্রথমে একটি জলাভূমি এলাকা ছিল। 1830 সাল পর্যন্ত এটিকে ব্যবহার করা হয়। এখন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ করে। সেই সময় কবরখানার সামনের রাস্তাটির নাম রাখা হয়েছিল বেরিয়াল গ্রাউন্ড রোড। পরে এই নামটাই পাল্টে রাখা হয় পার্ক স্ট্রিট। তবে 1790 থেকেই ইউরোপিয়ানরা আর এই কবরখানায় খুব একটা কবর দিতেন না। তাই সিমেট্রির একদম যে মেন গেট, সেখানে লেখা রয়েছে ওপেনড 1767 আর ক্লোজড 1790। এই জিনিসটা কি জানেন যে সত্যজিৎ রায় উপন্যাস অবলম্বনে তৈরি গোরস্থানের সাবধান চলচ্চিত্রটি শুটিং কিন্তু এই সিমেট্রিতেই হয়েছিল। একটু ফটো তো তুলতেই হবে যখন এত ঐতিহাসিক একটি স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এখন সেটাই করছি, একে একে দাঁড়িয়ে আমরা এখন চারিদিকে এখানে ফটো তুলছি। সিমেট্রিতে শীতকালেও যেমন আসতে ভালো লাগবে, তার সাথে গরমকালেও কিন্তু খুব একটা কষ্ট হয় না, কারণ চারিদিকে অনেক বড় বড় গাছ রয়েছে, তার জন্য আপনি যথেষ্ট শেড পাবেন। আর বর্ষাকালে যদি আসেন তাহলে এই যে রাস্তাগুলি দেখতে পাচ্ছেন এগুলো আর তার সাথে চারিদিকে যে কবরগুলো রয়েছে মসে খুব সুন্দরভাবে ঢেকে যায়। তো ওই মসের জন্য চারিদিকে খুব সবুজ হয়ে থাকে। তো বর্ষাকালেও এই জায়গাটিকে দেখতে খুব সুন্দর লাগে। একটি ফেমাস বিজনেসম্যান এই সিমেট্রিকে একসময় একটি আর্ট সেন্টারে পরিণত করতে চেয়েছিলেন। সেই মতো 1984-এ এই সিমেট্রি ভাঙার কাজও শুরু হয়ে যায়, কিন্তু পরে কলকাতা হাইকোর্ট এই বিষয়টাতে হস্তক্ষেপ করে এবং এই নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দেন। কিন্তু ততক্ষণে এই কবরখানার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং তার ফলে বেশ কিছু কবর হারিয়েও যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চার্লস স্টুয়ার্টসের এবং ডিরোজিওর কবর, যেটি কিনা পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছিল, এবং এই কবরের সাথে আরও কিছু উল্লেখযোগ্য কবরকে পরে পুনর্নির্মাণ করানো হয়। এরপর আমরা ভিভিয়ান ডিরোজিও ওনার কবরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ডিরোজিও সম্বন্ধে আমরা প্রত্যেকটা বাঙালি খুব ভালোভাবেই জানি যে ওনার যথেষ্ট অবদান রয়েছে একটা ইয়াং বেঙ্গলকে প্রতিষ্ঠা করার পেছনে। যখন উনি প্রেসিডেন্সিতে পড়াচ্ছিলেন, তো সেই সময় উনি যেভাবে সেই সময়কার স্টুডেন্টসদেরকে কি বলবো, ওনাদের মধ্যে একটা স্টুডেন্টদের মধ্যে একটা হিউজ কাইন্ড অফ র্যাডিক্যালিজম উনি ক্রিয়েট করেছিলেন এবং ওদের মধ্যে একটা চিন্তা ভাবনার আমূল পরিবর্তন উনি আনিয়েছিলেন। এবং যার জন্য এমনও হয়েছিল যে প্রেসিডেন্সি থেকে ওনাকে ওনার যে কাজ সেই জায়গা থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু ওনার যে চিন্তা ভাবনা সেটা সবার মধ্যে স্প্রেড করেছিলেন এবং সেটাই আজকে ওনাকে এতটা জনপ্রিয় করে তুলেছে। আমাদের ক্ষেত্রে এরকম ধরনের ডিরোজিও আরও প্রয়োজন, যাতে আমরা যারা নতুন সমাজ, যারা যুব সমাজ, তারা আরও বেশি মুক্ত চিন্তা নিয়ে আরও এগোতে পারি। থ্যাংক ইউ। এরপর যে স্মৃতিসৌধটি আমরা দেখতে পাবো সেটা পুরোপুরিভাবে হিন্দু মন্দিরের আদলে তৈরি একটি স্মৃতিসৌধ, যেটি কিনা চার্লস স্টুয়ার্টের। না, ইনি বৈষ্ণব ধর্মকে ভালোবাসতেন না, ইনি শ্রীকৃষ্ণর পুজো করতেন। যেই তো পরে কেউ সম্মান দেবে না তার কৃষ্ণ মূর্তিকে, তার জন্য তার সাথে তার কৃষ্ণ মূর্তিকেও কবর দেওয়া হয়েছিল, এটাই শোনা যায়। তার জন্যই তাকে হিন্দু স্টুয়ার্ট বলা হয়। চার্লস স্টুয়ার্ট যে হিন্দু ধর্মকে শুধু মনে প্রাণে গ্রহণ করেছিলেন তাই নয়,
হিন্দু ধর্মের দৈনন্দিন জীবনের আচার আচরণ রীতিনীতি তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতেন। এরপর তার ইচ্ছা অনুসারে তারই আরাধ্য দেবতা কৃষ্ণের সাথে তাকে একই কবরে সমাহিত করা হয়। একমাত্র চার্লস স্টুয়ার্টের কবর বাদ দিয়ে বাকি প্রত্যেকটা কবরই প্রায় গথিক এবং ইন্দো ইউরোপিয়ান ধাঁচে তৈরি হয়েছে। এরকম একটা জায়গায় আসবো আর ভূতের গল্প করব না, তা কি করে হয়? তাই প্রত্যেকবারই আমরা যখনই এখানে আসি এই ঘাসের উপর বসে আমরা যে যতগুলো ভূতের গল্প জানি বা শুনেছি সেগুলো আলোচনা করি। এবারেও সেম হয়েছে, তবে এবারে যেটা হয়েছে সেটা সুজয়দের একদম রিসেন্ট একটি গল্প, যেটা ওদের সিকিমে ঘুরতে গিয়ে ওদের হোটেলে ওরা কিছু ফিল করেছে। তো সেই গল্পটাই এখানে সুজয় বলছিল। তো ওই গল্পেরই কিছুটা ক্লিপ আমি এখানে রাখলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। না, আমি আমার রুমে একাই ছিলাম। এবার তারপরে কি হয়েছে, সৌরভ ঘরে এসছে। এবার আমি বোধহয় স্বস্তিকাতে রুমে গেছি, ঠিক আছে। সৌরভ বলি আমি পথেতে যাবো, ঠিক আছে। তো আমি আমাদের রুমের লকটা কাজ করছিল না বলে বাইরে থেকে তার মানে এটা গেটটাতে চলে গেছি। এবার সৌরভ নাকি যখন পথে করছিল তখন নাকি তার একটা নিঃশ্বাস পেয়েছে, ঠিক আছে। কাজের কাছে একটা নিঃশ্বাস করতে করতে তারপর নাকি ও আয়নাতে যখন চুলফুল ঠিক করছিল তখন নাকি ওর মনে হয়েছে পেছনে কেউ একটা আছে। সেটা আয়নাটা কিন্তু একমাত্র বাথরুমের ভেতরেই ছিল। তো এবার পেছন দিকে ঘুরে দেখছে যে কিছু নেই, ছোট বাথরুম যেরকম যা হয়। হ্যাঁ, ও বলছে যে আয়না মানে ও বুঝতে পারছে কেউ একটা ওকে দেখছে পেছন দিক থেকে, ঠিক আছে। তো যাই হোক ওর খুব মানে লাগছিল। কিছু থাকলে না আমাদের সোল ফিল করতে পারে যেখানে কিছু রয়েছে। আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমাদের সোল ফিল করতে পারে যে আরেকটা এখানে সোল আছে। এবার তারপরে বেরিয়ে ও ঘরের বাইরে বেরিয়ে এসে ও জামা কাপড় সেটা পরে ও জামা কাপড় সব পরছে, তখনও নাকি ও ফিল করেছে যে কেউ একটাকে দেখছে, মানে নিঃশ্বাস করেছে। এবার আমি তো বাইরে থেকে দরজাটা দিয়ে দিয়েছি। এবার তারপরে ও মনে হয় সুদে করে ডাকছিল। আমি যাই হোক আমি আবার রুমের ওখানে গেলাম, যখন দরজা খুললাম তখন ও আমাকে এই কাণ্ডগুলো বলল। আমি বললাম যে বাবা একটু আগেই তো আমি ঘরে একাই ছিলাম, আমি কিছু ফিল করিনি, তাহলে কি বাথরুমে কোনো ব্যাপার আছে? তা যাই হোক আমি অত মাথা ঘামাইনি। তারপর কী হয়েছে বলতো, আমি পরে সে খাওয়া দাওয়া করে তারপরে এবার আমার পটি করছি। এবার আমি তখন সৌরভ ওদের ঘরে বসে গল্প করছি, আমি নাকি এক্ষুনি চল বলে আমরা রুমে গেছিলাম। এবার আমিও বাথরুমে থেকে পটি করছি। আমি সেরকম কিছু ফিল করিনি, কিন্তু সামহাও আমার কেমন একটা মানে মনে হলো যে খুব একটা ভালোও না। আমি তখন রুম থেকে বেরিয়ে কী করলাম, আমি তোর বাথরুমের ভেতরে আমাদের যা যা জিনিসগুলো ছিল সেগুলো সব বের করে নিয়ে আমি সৌরভকে ওই জিনিসগুলো দিয়ে দিলাম। আর আমার জিনিসগুলো আমার নিজের কাছে ব্যাগে ঢুকিয়ে নিলাম। প্লাস আমি ঘরের মধ্যে তোর একটা দড়ি মতন খাটিয়ে সেখানে আমাদের গামছা এইসব নিজে রেখেছিলাম, সেগুলোও সব ঢুকিয়ে নিয়েছি। আমি ওকে বললাম যে আমাদের কোনো জিনিসই তুই বাইরে রাখবি, যা হবে তুই ব্যাগের ভেতর রাখ, ব্যাগ থেকে বের করে আমরা পড়বো, ঠিক আছে। এবার রাত্রিবেলা তো ঘুমিয়েছি, এরকম কিছু ফিল করিনি। কিন্তু সৌরভ যেটা আমাকে সকালবেলা বললো যে ও আমাকে জিজ্ঞেস করছিল, ঘুম থেকে ওঠার পরে আমাকে জিজ্ঞেস করলো যে তুই কি রাত্রিবেলা উঠেছিলিস, পটি করতে উঠেছিলিস? আমি বলছি না তো। বলছে আমি তো হাওয়াই চটি আওয়াজ পেয়েছি। হাওয়াই চটি বলেনি, ও বলছে যে আমি জুতোর আওয়াজ পেয়েছি। তা আমি জুতেছিলাম, কারণ ও বলছে যে আমি তো পুরো মাথা চাপা দিয়ে শুয়েছিলাম, তো ওই আওয়াজটা পেয়েছে। ও আর খুলে দেখেনি যে কে কি কিছু বৃত্তান্ত দেখেনি। আর আমরা রুমটা লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। আমরা ঠিক করেছিলাম যে একই খাটে শোবো, কিন্তু দুজনেই খুব রোগা, তো সেই সময় শুতে পারলাম না। যাই হোক, ও তারপরে শোন না, ভোর 3টার সময় আমার একবার আমার ঘুম ভেঙে গেছিল। এমনিতেও আমি অতটা ভালো করে ঘুমোতে পারছিলাম না। তারপরে ভোর 3টার সময় ওই হোটেলটার কি বলতো 3টে কুকুর ছিল, সেই কুকুরগুলো প্রচণ্ড চেঁচাচ্ছিল। তো এবার সেটাতে আমার এবার ঘুম ভেঙেছে। যাই হোক আমার আগে চেয়ে না, আমি যাই হোক তারপরে ভোরবেলা হঠাৎ করে আমার মনে হয়েছিল কেউ একটা হয়তো আমার পা ধরে টানছে, তাকে শুধু আমি লাথি মেরেছি, এইটুকু মনে হয়। হ্যাঁ 3টের সময় মনে হয়েছে, 3টেও না, তারপরে 3টের সময় তো আমার ঘুম ভেঙে গেছিল। তখন ওই কুকুরের আওয়াজে ঘুম ভেঙে গেছিল, ওরা অনেকক্ষণ চেঁচাচ্ছিল। তার অনেক পরে আমার মনে হয়েছিল যে কেউ একটা আমার পা ধরে এরকম করে টানছে, ঠিক আছে, টেনেছে।
তা আমি সেই তাকে লাথি মেরে আবার সেও আর কিছু করেনি। আমি জানি আমি লাঠি মেরে দিয়েছি, তারপর ঘুমিয়ে এবারে হ্যাঁ এবারে আবার কোথায় হ্যাঁ লিং থামে আমার পা ধরে কেউ একটা টানছিল। ভূত এখন আমরা তো আমি কি রাত্রে না এবার কি বলছিলাম আমি বলছি আমরা কোন জায়গাটায় ছিলাম বুঝলি তো, মেইন হোটেলটা পুরো প্যাক হয়ে গেছিল, তার পাশে আরেকটা কনস্ট্রাকশন ছিল, আমরা ওখানে দোতলাটা ছিলাম। অদ্ভুত একটা অন্ধকার আর অদ্ভুত ঠান্ডা অদ্ভুত ঠান্ডা। মোর আবার নিচের পোর্শনটা পুরোটাই একটা স্কুল, তো অ্যাজ ইউজুয়াল স্কুল তো বন্ধই ওই সময়, তো আমরা উঠেছি। তো আর একটা ডাউটফুল ব্যাপার ছিল কি বলতো, ওদের রুমটা তো ছেড়ে দে, পুরো মনে হচ্ছে সিমেন্টের ঘর, ঠিক আছে, শুধু দড়ি প্যারিস করে রেখে দিয়েছে। উজ্জ্বলদের ঘরটা তাও একটু বেটার ছিল, আর আমাদের রুমটা মনে হচ্ছে সে একদম পুরো বোঝা যাচ্ছে যে হয়তো পুরো নতুন রং টং করেছে। এবার নতুন রং টং সবকিছু হ্যাঁ সব জায়গায় রং করেনি, হ্যাঁ হঠাৎ করে একটা ঘড়ি রং করলো কেন, এটা আমার একটা সন্দেহ হচ্ছিল। ঠিক আছে, এবার আমার মনে হলো হয়তো কোনো গল্প হলেও হতে পারে। এরপর আমাদের আরও কিছুক্ষণ আড্ডা চলতে থাকলো। সিমেট্রিতে আমি যতবারই এসেছি ততবারই শুধু মনে হয়েছে কত বড় বড় সেই সময়ের ব্যক্তিত্ব এখন এখানে চিরতরে ঘুমিয়ে রয়েছে। সিমেট্রিতে অনেকেই বলে অনেক কিছু ফিল করেছেন, তবে আমি কিন্তু কখনো এরকম কিছু ফিল করিনি, আর সত্যি কথা বলতে আমি ফিল করতেও চাই না। আমার কাছে এই জায়গাটা খুব ভালো একটা হেরিটেজ ট্যুরিস্ট প্লেস। আপনারা এখানে অবশ্যই আসুন। আর এর ভেতরে কিন্তু একটা খুব সুন্দর নার্সারিও রয়েছে, যেটা আমি আর খুব ডিটেলে দেখালাম না, তবে এখান থেকে কিন্তু চাইলে আপনারা গাছও কিনতে পারেন। তাই এবারের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক এবং কাছের মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এর পরবর্তী অন্য ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ।